আসসালামু আলাইকুম। রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ স্বপন মিয়া, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা। আজকে বিষয়টা হচ্ছে ফিন্যান্স ব্যাংকিং, অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়। আজকের বিষয় থেকে যে জিনিসগুলো আমরা শিখতে পারবো সেটা হচ্ছে মূলধন ব্যয় কী, মূলধন ব্যয়ের ধারণা ও মূলধন ব্যয় নির্ণয় করা। মূলধন ব্যয় কী? মূলধন ব্যয় হলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। আমি আবারও বলতেছি, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। মূলধন ব্যয়ের ধারণা হচ্ছে চারটি। মূলধন ব্যয়ের ধারণা চারটি হলো ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, সংরক্ষিত আয়। মূলধন ব্যয়ের ধারণা যে চারটির ভিতরে প্রথমটা হচ্ছে ঋণ মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যয় হলো অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট সুদের বিনিময়ে কোনো তহবিল সংগ্রহ করলে সেটাকে বলা হয় ঋণ মূলধন ব্যয়। যেটা সংগ্রহ করলে প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট হারে সুদ দিতে হয় এবং তারা কোনো প্রতিষ্ঠানের কোনো মালিক না। যারা প্রতিষ্ঠানে ঋণ প্রদান করবে তারা প্রতিষ্ঠানের কোনো মালিক না, তারা শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে সুদ পাবে। তাহলে আমরা জানতে পারলাম ঋণ মূলধন ব্যয় হলো যারা প্রতিষ্ঠানে ঋণ সরবরাহ করবে এবং একটা নির্দিষ্ট সুদের বিনিময়ে তারা নির্দিষ্ট সীমার জন্য একটা সুদ পাবে, সেটাকে বলা হয় ঋণ মূলধন ব্যয়। আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ার মূলধন তারা প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য যে লভ্যাংশ প্রদান করে তাদেরকে বলা হয় অগ্রাধিকার শেয়ার মূলধনের মালিক। আর তাদেরকে যে লভ্যাংশটা দেওয়া হয় এটি হচ্ছে প্রতিষ্ঠানের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। আমি আবারও বলতেছি, অগ্রাধিকার শেয়ার মূলধন বলতে বোঝায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট সুদের বিনিময়ে অনির্দিষ্ট সময়ের জন্য শেয়ার মালিকদেরকে যে লভ্যাংশ প্রদান করে ওটাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার মূলধন। আর তাদেরকে যে মূলধনটা দেওয়া হয় সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। তারপরে 3 নম্বর হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় হলো প্রতিষ্ঠানে যারা বিভিন্ন শেয়ার বাজারের মাধ্যমে যারা শেয়ার ক্রয় করে এরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃত মালিক, যারা বিভিন্ন ভোটাধিকার প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদে অংশগ্রহণ করতে পারে, তারা এ ধরনের শেয়ার ক্রয় করে। তবে তাদেরকে নির্দিষ্ট কোনো লভ্যাংশ পার্সেন্টেজে লভ্যাংশ দেওয়া হয় না, নির্দিষ্ট সময়সীমা লভ্যাংশ দেওয়া হয় না। তারা সকল শেয়ার হোল্ডার, সকল ধরনের শেয়ার মালিকদেরকে, ঋণদাতাদেরকে বন্টন করার পরে সর্বশেষ অনির্দিষ্ট সময়ের জন্য যে লভ্যাংশ পেয়ে থাকে তাদেরকে বলা হয় সাধারণ শেয়ার মালিক এবং তাদেরকে যে লভ্যাংশটা দেওয়া হবে সেটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সংরক্ষিত আয় 4 নম্বরে। সংরক্ষিত আয় হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি বছর যে পরিমাণ মুনাফা হয় সেই পরিমাণ মুনাফা সকল শেয়ার হোল্ডারদেরকে বন্টন না করে এর কিছু অংশ প্রতিষ্ঠানে ভবিষ্যতের জন্য রেখে দেওয়াকে বলা হয় সংরক্ষিত আয়। আর এই আয়টা যেহেতু প্রতিষ্ঠানে একটা জমা থাকে, সেহেতু প্রতিষ্ঠান ইচ্ছা করলে যে কোনো সময় অর্থের প্রয়োজন হলে এই সংরক্ষিত তহবিলটা তারা ব্যবহার করতে পারে। তবে সংরক্ষিত আয়ের সরাসরি কোনো ব্যয় নাই, তবে এটা সুযোগ ব্যয় আছে। আমরা মূলধন ব্যয়ের 4টা ধারণা সম্পর্কে জানলাম, কাকে বলে সেটাও জানলাম। আমরা এখন ঋণ মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করব। আমি প্রথমেই বলছি, ঋণ মূলধন ব্যয়ের জন্য একটা নির্দিষ্ট সুদের পরিমাণ দেওয়া থাকবে এবং যারা সরকার আমাদের কাছ থেকে একটা কর নেয় বা সরকার আমাদের কাছ থেকে একটা ট্যাক্স নেয়। প্রতিষ্ঠান যদি কোনো ঋণ সংগ্রহ করে, ঋণ মূলধনের মাধ্যমে কোনো অর্থ সংগ্রহ করে, তাহলে প্রতিষ্ঠানকে এই ঋণ মূলধনের জন্য তারা একটা ছাড় পায়, তারা একটা কর দেওয়া লাগে না সরকারকে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ একটা কর মাপ পায়। তার মানে যদি আমাদের ঋণ মূলধনটা 10% থাকে তাহলে আমরা সরকারের ওই সুযোগটা পেতেছি, তার মানে আমাদের ঋণ মূলধন ব্যয়টা আরও কিছু কমবো করার কারণে, তাহলে সেটাকে বলা হয়
কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। আমি ঋণ মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করব সেটা এখন তোমাদেরকে বোর্ডে প্রদর্শন করাবো। আমরা ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োজন সেটা আমি তোমাদেরকে বোর্ডে দেখানো হচ্ছে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়। তার মানে আমাদেরকে কর পূর্ববর্তী একটা ঋণ মূলধন ব্যয় আমাদেরকে দেওয়া থাকবে এবং করের পরের যে ঋণ মূলধন ব্যয়টা সেটা হচ্ছে ঋণ মূলধনের প্রকৃত ঋণ মূলধন ব্যয়। আমি যে সূত্র লিখছি সেটা হচ্ছে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়, অথবা এটার আরেকটা নাম হচ্ছে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। সূত্র হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 বিয়োগ কর হার। এটা উদাহরণ সহকারে আমরা একটা উদাহরণ দিতে পারি। আমি এখানে একটা উদ্দীপক লেখা হচ্ছে উদাহরণ আকারে, সেটা হচ্ছে এক্স কোম্পানি 10% সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলো। কর হার 40% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত? তাহলে এটা আমরা কিভাবে প্রকৃত ঋণ মূলধন ব্যয়টা বার করব সেটা আমরা উত্তরে লিখতেছি। আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটা আমরা উপরে প্রথমে দেখতে পাচ্ছি। কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় অথবা কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সমান সমান কর পূর্ব ঋণ মূলধন ব্যয় 1 বিয়োগ কর হার। তাহলে আমাদের এই উদাহরণের মাধ্যমে প্রথমে আমরা সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা আমরা প্রথমে লিখলাম কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সমান সমান কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 বিয়োগ কর হার। তাহলে আমাদের করের পূর্বে আমাদের ঋণ মূলধনটা ছিল 10%, তাহলে আমরা লিখলাম 10%। 1/1 কর হার হচ্ছে আমাদের 40%, তাহলে 5% চিহ্ন উঠালে আমাদের হবে 0.40।
তাহলে আমাদের করের পরে যেটা থাকবে যদি আমরা ঋণ মূলধন সংগ্রহ করি, ঋণ মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ করি, তাহলে আমাদেরকে 6% আমাদের ব্যয় হবে। আমরা সরকারের কাছ থেকে 4% আমরা ছাড় পাচ্ছি, এজন্যই আমরা ঋণ মূলধন সংগ্রহ করার কারণে। কিন্তু আমাদের পূর্বে ছিল 10%, সরকারের করের পরে আমাদের এখন ঋণ মূলধন ব্যয়, প্রকৃত ঋণ মূলধন ব্যয় হচ্ছে 6%। তাহলে আমরা সূত্রের মাধ্যমে আমরা কী নির্ণয় করতে পারলাম, ঋণ মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করা যায়। এই একটি সূত্র আছে, এই সূত্র প্রয়োগ করে ঋণ মূলধন ব্যবহার করা যায়। এখন আমি ঋণ মূলধন ব্যয়ের পরে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করে সেটা তোমাদেরকে শিখাবো। আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের সূত্র হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় সমান সমান শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ বাই শেয়ারের বাজার মূল্য গুণ 100। তাহলে আমরা এটা হচ্ছে সূত্র আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। আর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার একটি সূত্র, এই সূত্রটা আমাদের মনে রাখলে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। উদাহরণ হিসেবে আমি বলতে পারি আমি এখানে একটা উদ্দীপক লিখছি, 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার যার বাজার মূল্য 850 টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত। তাহলে উত্তরটা হবে আমাদের শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটা হবে শেয়ারের লিখিত মূল্যের উপরে। লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, তার 10% তারা লভ্যাংশ পাবে। তাহলে 1000 টাকা 10% হচ্ছে আমাদের 100 টাকা। আর শেয়ারের বাজার মূল্য বর্তমানে 850 টাকা।
তাহলে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আমরা সূত্রের মাধ্যমে কিভাবে এটা আমরা পার্সেন্টেজটা পেলাম, আমাদের প্রথমে সূত্রটা মনে রাখতে হবে, তারপরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের সূত্র হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ নিচে শেয়ারের বাজার মূল্য গুণ 100। তাহলে আমরা শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটা হচ্ছে লিখিত মূল্যের উপরে, লিখিত মূল্য যেটা দেওয়া থাকবে এবং প্রত্যেকটা লিখিত মূল্যের উপরে অগ্রাধিকারের একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। ওই নির্দিষ্ট পার্সেন্টেজে আসে 100 টাকা, আর শেয়ারের প্রকৃত বাজার মূল্য বর্তমানে হচ্ছে 850 টাকা। তাহলে 100-রে 850 দ্বারা ভাগ দিবা আর 100 দ্বারা গুণ দিলে আমাদের হচ্ছে 11.76% পড়ায় আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। তাহলে আজকে আমরা এই অধ্যায় থেকে আমরা আজকে দুটো জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করা এবং অগ্রাধিকার শেয়ার মূলধন কীভাবে নির্ণয় করা হয়, কীভাবে সূত্রের মাধ্যমে সেটা ব্যবহার করা হয় সেটা আমরা জানতে পারলাম। তাহলে আজকের জন্য এতটুকুই রইল। সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।